হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। অভিযানের অভিযাত্রীদের আরো একবার স্বাগত এবং আরো একটা নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেটার নাম হচ্ছে বিন্যাস উপায়, ইংরেজিতে যাকে বলা হয় পারমুটেশন ও কম্বিনেশন। পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন চ্যাপ্টারটা বুঝতে পারলে সোজা, না বুঝতে পারলে ভয়ঙ্কর। চ্যাপ্টারটা আবারও বলছি, বুঝতে পারলে সোজা, না বুঝতে পারলে কিন্তু এক্সট্রিমলি। সুতরাং মন দিয়ে শুনবে আর বোর্ড লেভেল তুবড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতো যথেষ্ট। ওয়ান অফ দ্য ফেভারিট চ্যাপ্টার, পারমুটেশন কম্বিনেশনে খুবই ভালো ভালো জিনিস আছে, এইগুলো একটুখানি দেখা যাক, করা যাক। এখন আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং, মানে কাউন্ট করা আর কি কি প্রিন্সিপাল হয় সেগুলো একটু দেখো। পারমুটেশন কম্বিনেশন মানে আর কিছুই নয়, মাত্র ডিটেক্ট করা, সাজানো গোছানো নিয়েই সংসার করা, তাই না? সাজানো গোছানো নিয়েই সংসার করলেই তাই হয় বিন্যাস এন্ড। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং করব, বিন্যাস করব। বিন্যাস, বিনাশ নয় কিন্তু, হ্যাঁ, বিনাশ মানে কিন্তু সব শেষ হয়ে যাওয়া। তাহলে এটাই আমরা করব, বিন্যাস। কি হলো, এই তো। আর এটাতে করব হচ্ছে সবাই আর বোর্ড লেভেল প্রবলেম। ঠিক আছে, তাহলে স্টার্ট গাইজ। পারমুটেশন কম্বিনেশন প্রথমে বলছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিংটা কি, এটা একটু জানা দরকার। এটা আমি একটু ইংরেজিতেই বলছি, কেন কি অ্যাজ সাচ বোর্ডের বইতে পাবেও না তোমরা, তাই জন্যই বলছি যে অ্যাডিশন রুলটা কি হয়, মন দিয়ে শুনবে। অ্যাডিশন রুল আর কিছুই নয়, যখন এক্সক্লুসিভ থাকে, মানে দুটো বিচ্ছিন্ন ঘটনা থাকে, যখন দুটো বিচ্ছিন্ন ঘটনা থাকে, তাহলে ধরো একটা ঘটনা এম ওয়েতে হতে পারে আর একটা ঘটনা এন ভাবে হতে পারে, তাহলে দুটো ঘটনার কোনো একটা ঘটার সম্ভাবনা এম প্লাস এন ওয়েজ হয়। ঠিক আছে, বললাম যদি ঘটনা ঘটনা এম, বা দুটি বিচ্ছিন্ন ঘটনা বলা ভালো, দুটি বিচ্ছিন্ন ঘটনা ঘটনা এম এবং এন ভাবে সম্পন্ন করা যায়, এন ভাবে সম্পন্ন করা যায় তাহলে দুটির যে কোনো একটি ঘটার সম্ভাবনা, দুটির যে কোনো একটি ঘটার সম্ভাবনা বা ঘটবে যে কোনো একটি সম্ভাবনা, বলবো না, এম প্লাস এন ভাবে ঘটতে পারে। এম প্লাস এন ভাবে ঘটতে পারে, তার মানে কি বাবু, ভালো করে দেখো। এটা হচ্ছে যে, ধরে নাও আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে তুমি বুঝতে পারো। তোমাকে বলে দিয়েছে যে ধরো কলকাতাতে থাকো, যাবে, ধরে নাও কলকাতা থেকে ধরো শিলিগুড়ি যাবে। শিলিগুড়ি যাওয়ার জন্য অনেক কটা জিনিস আছে। কি? একটা হচ্ছে একটা রোড আছে, মানে এটা যদিও তোমরা সবাই জানো যে এই রোডটা NH-34 হয়ে যাওয়া যায় কৃষ্ণনগর হয়ে। আর একটা রোড আছে যেটা হচ্ছে তোমার আহ, ওই বাঁকুড়া ফাঁকুড়া হয়ে ভেতর দিয়ে একটা যাওয়া যায়, যেটা বর্ধমান কাটোয়া সাইড দিয়ে বহরমপুর হয়ে যাচ্ছে, সেই রাস্তাটাও যাওয়া যায়। আর একটা ট্রেন লাইন আছে। আর একটা তো তুমি জানো কলকাতা থেকে বাগডোগরা ফ্লাইট থাকে। এখন আমি যদি তোমাকে বলি
যে তুমি কলকাতা থেকে শিলিগুড়ি কতভাবে যেতে পারবে। বললাম যে কলকাতা থেকে শিলিগুড়ি, কলকাতা থেকে শিলিগুড়ি কতভাবে যাওয়া যাবে। কতভাবে যাওয়া যাবে। এখন আমি এখানে আচ্ছা দুটি বিচ্ছিন্ন ঘটনা বলবো না, বরং যদি একটি ঘটনা বলি, কোনো ঘটনা এম এবং এন ভাবে, এম এবং এন ভাবে সম্পন্ন করা যায়, সম্পন্ন এম এবং এন ভাবে থাক, এটা সম্পন্ন তো লেখাই আছে, সম্পন্ন করা যায়, তাহলে ঘটনাটি ঘটনাটি তাহলে ঘটনাটি সমগ্রভাবে, তাহলে এটা একটু ডেফিনেশনটা এটা লিখলেই ভালো। ঘটনাটি, যাকে সেটা আমাদের কাছে সমগ্রভাবে, যাকে এন প্লাস হয়ে কলকাতা থেকে শিলিগুড়ি যদি আমি এখন তোমাদেরকে জিজ্ঞেস করি যে কতভাবে যাওয়া যাবে, তুমি বলবে কি যে স্যার আই ক্যান সে কলকাতা টু শিলিগুড়ি ক্যান বি গন ইন আরবান ওয়ে অর অর R2 তে, মানে রোড দিয়ে, বা কেউ বলবে না স্যার আমি ট্রেনে যাব, আর কেউ বলবে না স্যার আমি যাব বাই ফ্লাইট। তার মানে তুমি দেখছো এটাও একটা ভাবে যাওয়া যায়, এই একটা ভাবেও যাওয়া যায়, এই একটা ভাবেও যাওয়া যায়, এই একটা ভাবেও কিন্তু যাওয়া যায়। যেখানে অর সেখানে প্লাস, যেখানে অর সেখানে প্লাস। তাহলে আমাদের কাছে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে অথবা এর কনসেপ্ট আসবে, অথবা এর কনসেপ্ট। এবং সবকটা ওয়েকে, মানে যত ভাবে সবকটা ওয়েকে ছিন্ন হতে হবে। মানে কি, এইটা নয় যে R1 আর R2 সেম রাস্তা, দুটো আলাদা রাস্তা বলেই তাই আলাদা আলাদা কাউন্ট করেছি। এটা যদি দুটোই NH34 কে রিপ্রেজেন্ট করতো, আই উইল অনলি কাউন্ট ওয়ান্স। মানে আমি ধরো তোমাকে একটা কাপ ডান হাতে দিলাম, ধরো ডান হাত থেকে তোমার বাম হাতে, অথবা ডান হাত থেকে আমার ডান হাতটা আমি ইউজ করেছি, বামটা আমি ইউজ করেছি। তার মানে তোমাকে কিন্তু এটাই অ্যালাউড, এটাই অ্যালাউড যে ইউ হ্যাভ অনলি টু ওয়েজ। এটা নয় কি বাম ডান 40 বার ক্যালকুলেট করে গেলে। তাই জন্য এটাকে সবকটা ওয়েকে বিচ্ছিন্ন হতে হবে। নেক্সট, এটা চলে গেলে অ্যাডিশন রুল। তাহলে তোমার কাছে আরেকটা আসবে হচ্ছে মাল্টিপ্লিক। বাংলাটা আমি ঠিক এটা জানি না, তাই জন্যই আমি আর লিখলাম না, বাট এটা মনে রাখবে। মাল্টিপ্লিকেশন যদি একটি ঘটনা, একটি ঘটনা এম ভাবে হতে পারে বা এম ভাবে সম্পন্ন হয়, এবং আর একটি স্বাধীন ঘটনা, আর একটি স্বাধীন ঘটনা এন ভাবে সম্পন্ন হয়, এটা ধরে নাও E1, এটা ধরে নাও E2। এন ভাবে সম্পন্ন হয়, তাহলে তাহলে E1 এবং E2
E1 এবং E2 একসাথে ঘটার সম্ভাবনা, একসাথে ঘটার সম্ভাবনা বা একসাথে সম্ভাবনাটা বারবার চলে আসছে, m ইন্টু n ভাবে হতে পারে, n ভাবে ঘটতে পারে। প্রশ্নটা কি আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। এই দুটোর উপরেই কিন্তু পুরো বিন্যাস সমবায় চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে, ইনক্লুডিং বুক। বেশি ফর্মুলা লেভেলে না মনে রেখে কনসেপ্ট বুঝে করলে ইউ ক্যান বি এবল টু সলভ ইট ফাস্টার দ্যান ইউ ক্যান ইমাজিন। ঠিক আছে, তাহলে এখন আমি ধরে নিচ্ছি যে কলকাতা, শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে ধরে না হচ্ছে আলিপুরদুয়ার। ঠিক আছে, এখন বাবু আমি যদি তোমাকে এটা বলি যে কলকাতা থেকে শিলিগুড়ি তো যেতেই হবে, দেয়ার ইজ নো ওয়ে, অ্যান্ড দেন শিলিগুড়ি থেকে যাবে হচ্ছে আলিপুরদুয়ার। তাহলে আমার কাছে ধরে নাও এটা হচ্ছে কলকাতা, এটা হচ্ছে শিলিগুড়ি, শিলিগুড়ির পাশে একটু পাহাড় দেখা যায়, আর এটা হচ্ছে আলিপুরদুয়ার। চা বাগান, তার সাইডে সাইডে পাহাড়। ঠিক আছে, যাক। এখন কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার ওয়ে আমরা জানি হচ্ছে একটা রাস্তা ছিল, আরও একটা হাইওয়ে ছিল, আর একটা ট্রেন লাইন ছিল, এবং আর একটা ফ্লাইট ছিল। শিলিগুড়ি থেকে এয়ারপোর্ট মানে আলিপুরদুয়ার এটাতে যেতে পারো তোমরা একটা রোড দিয়ে। ধরে নাও একটা ট্রেন আছে যেটা আসামের দিক হয়ে যাচ্ছে, আর একটা ধরো জলপাইগুড়ি থেকে আর একটা ট্রেন যাচ্ছে, মানে এটা ধরো 1-2 এবং এখানটায় ধরে নাও একটা ধরো হেলিকপ্টার টাইপের কোনো একটা এয়ার ট্রাভেলিং আছে, কোনো একটা এয়ার ট্রাভেলিং আছে। আমি যদি তোমাকে বলি যে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার, শিলিগুড়িতে কলকাতা থেকে আলিপুরদুয়ার শিলিগুড়ি হয়ে যাও, মানে আমি যদি তোমাকে এটা বলি যে কলকাতা থেকে আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার শিলিগুড়ি হয়ে যাও, কতভাবে যেতে পারবে? শিলিগুড়ি হয়ে যাও। তুমি বলবে যে স্যার আমি কলকাতা থেকে শিলিগুড়ি এটা তো যেতে পারি 1+1+1+1, মানে এটা তোমার হচ্ছে অ্যাডিশন রুল লাগিয়ে 4 ভাবে। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারও কিন্তু ওয়ান ওয়ে অর, দুটো তো আর একসঙ্গে করতে পারবে না, অর, অর মানেই কি প্লাসের কনসেপ্ট। তাহলে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারও অলসো 1+1+1+1, দ্যাট ইজ 4 ভাবে যেতে পারবে। এখন তাহলে দুটো মিলিয়ে কোথায় যেতে পারবে? 4 × 4 16 ওয়েজ। কেন? মাল্টিপ্লিকেশন রুল বলে তোমাকে গুণ করতে, মাল্টিপ্লিকেশন রুল বলে তোমাকে গুণ করতে। এইবারে দুটো কনসেপ্টে আসি, এটা হচ্ছে যে পারমুটেশন এবং কম্বিনেশনটা কি হয় সেটা আগে দেখি। কম্বিনেশন হচ্ছে আর কিছুই নয়, সিলেকশন। মানে আমি যদি তোমাকে বলি, তার আগে আচ্ছা তার দুটো জিনিস আগে আমি একটুখানি কনসেপ্ট বলে দিচ্ছি। এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট কনসেপ্ট, ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা বাবু কি জিনিস তোরা দেখ, এটা হচ্ছে যে এনসিআর, এটার মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল আপন r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। অবভিয়াসলি
n must be greater equals to r and must be greater equals to 0. n must be greater equals to r, must be greater equals to 0. এর পেছনে কিছু কারণ আছে। এর পেছনে কিছু কারণ আছে। এই কারণগুলো আমি পরে আসছি। তুই বলবি যে স্যার তাহলে n ফ্যাক্টোরিয়ালটা কি? n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n into n minus 1 into n minus 2 so on up to 1। ঠিক আছে? এখন n ফ্যাক্টোরিয়াল এটার মানে আই ক্যান রাইট ইট n ইন্টু এই পার্টটাকে আবার n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। কেন কি যে কোনো ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওই নাম্বার থেকে শুরু করে 1 অবধি সবকটা পূর্ণ সংখ্যার গুণফল। তার মানে এটাকে আমরা লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। এটাকে আবার লেখা যায় n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন n মাইনাস ফ্যাক্টোরিয়াল, এরকম করে চলতে থাকে। ঠিক আছে? এখন জিনিসটা দেখ, তাহলে NCR এটা মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? এখন এর মানে আমি এখানে এটাও লিখতে পারি NCR দ্যাট ইজ ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই rটাকে আমি লিখতে পারি n মাইনাস r লিখতে পারি তো। দেখো n কেটে যাবে, শুধু আর পড়ে থাকবে। আমি যদি বলি হাতি সি বাঁদর, হাতি সি বাঁদর, হাতি সি বাঁদর, তাহলে হাতি ফ্যাক্টোরিয়াল বাই বাঁদর ফ্যাক্টোরিয়াল ইন্টু হাতি মাইনাস বাঁদর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানেও আমি যদি এটাকে হাতি নিয়ে নিই আর এটাকে যদি বাঁদর নিই, তাহলে হাতি ফ্যাক্টোরিয়াল বাই বাঁদর ফ্যাক্টোরিয়াল ইন্টু হাতি মাইনাস বাঁদর ফ্যাক্টোরিয়াল। তার মানে এটাকে আমি লিখতে পারি এন সি এন মাইনাস আর। তার মানে এক্সাম্পল হিসেবে আমি লিখতে পারি 10c দ্যাট ইজ নাথিং বাট 10c7, 15c5 দ্যাট ইজ নাথিং বাট 1510। এইবারে এইটার মানে কি আমি সেটাতে কম্বিনেশন দিয়ে বোঝাচ্ছি। কম্বিনেশনে বলে যে যদি বা n ভিন্ন বস্তু থেকে n ভিন্ন বস্তু থেকে r বস্তু কে সিলেক্ট মানে চয়ন চয়ন করা যায় NCR হবে। যদি বাংলাটা কারো ডিফিকাল্ট লাগে তাই ইংরেজিটা আমি একটু লিখে দিচ্ছি যে the number of ways of selecting R objects out of n distinct objects is NCR এইবারে তাহলে আমার কাছে যদি তোমাকে একটা এক্সাম্পল দেওয়া হয় যে ধরো 5টি ভিন্ন বস্তু আছে,
কতভাবে তিনটি বস্তুকে তোলা যাবে? তার মানে হচ্ছে আমি সিম্পলি লিখবো 5c। এর মানে কি হয়ে যাবে? 5 ফ্যাক্টোরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেট করার ওয়েটা দেখাচ্ছি। এটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল ইন্টু ফ্যাক্টোরিয়াল। বাবু 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হবে 20/2, দ্যাট ইজ 10। তাহলে তুমি বলবে যে স্যার এনপিআরটা কি? এনসিআর তো আমি জেনে গেলাম। এনপিআর আর কিছুই, সিলেক্ট করে সাজিয়ে নাও। তার মানে তাহলে আরেকটা জিনিস তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে যে আর ভিন্ন বস্তু আর ফ্যাক্টোরিয়াল ভাবে সাজানো যায়। তোমাকে যদি এখন কেউ প্রশ্ন করে যে একটি বইয়ের তাকে একটি বইয়ের তাকে 10টি বই কতভাবে সাজানো যাবে? তুমি সিম্পলি বলবে 10 ফ্যাক্টোরিয়াল। কতভাবে সাজানো যাবে? 10 ফ্যাক্টোরিয়াল, যত আছে তত। এইবারে পারমুটেশন মানে এনপিআরটাকে আমি বলবো মনে রাখতে না, কেন কি একটা দিয়েই চলবে। এটা হচ্ছে যে বেসিক্যালি পারমুটেশন মানে কিন্তু আবার এনপিআর নয়, ঠিক আছে? পারমুটেশন মানে কিন্তু এনপিআর নয়। পারমুটেশন মানে হচ্ছে সাজানো। তাহলে পারমুটেশন মানে কি? সাজানো। আচ্ছা, তাহলে এখানটায় আমি লিখতে পারি যে নাম্বার অফ পারমুটেশন মানে বেসিক্যালি কতভাবে সাজানো যায় অফ এন ডিস্টিংক্ট এলিমেন্টস, মানে এন খানা ভিন্ন বস্তু, এন ডিস্টিংক্ট এলিমেন্ট, নাম্বার অফ পারমুটেশন অফ এন ডিস্টিংক্ট এলিমেন্টস টেকেন অল অ্যাট এ টাইম, টেকেন অল অ্যাট এ টাইম ইজ এন ফ্যাক্টোরিয়াল কনসেপ্ট। এইবারে আমি তোকে যেটা বলছি সেটা হচ্ছে যে যদি আর খানা বস্তুকে এন খানা বস্তু থেকে সিলেক্ট করা হয় তারপরে সাজানো হয়, মানে একটু ইংরেজিতেই লিখছি, অতগুলো বাংলা লিখতে দাঁত ভেঙে যাবে আমার, অনেক কিছু করিস না বাবু। তাহলে নাম্বার অফ ওয়েজ, কেন আমি এনপিআর ইউজ করতে না বলছি, কেন কি আমরা শুধু এনসিআর আর এন ফ্যাক্টোরিয়াল জানলেই কাজ হয়ে যাবে। বলছি দ্য নাম্বার অফ ওয়েজ অফ আর অ্যারেঞ্জিং আর অবজেক্ট, অ্যারেঞ্জিং আর অবজেক্টস out of n distinct object, n distinct object। এইবারে দেখ কি করে করছি সলভটা, লজিকটা বোঝার চেষ্টা কর। তোর কাছে ধর 10টা চকলেট আছে বা 10টা খেলনা আছে কি 10টা বই আছে। আমি তোকে বলছি বাবুরে যে কোনো 3টে বই তুই বই শেলফে সাজা, বাকি 7টা রেখে দে, কারণ কি জায়গা নেই। তাহলে এরকম তো নয় কোনো স্পেসিফিক 3টে বই তুই তুলতে পারবি। তোকে তাহলে প্রথমে 3খানা বইকে 10খানা বই থেকে সিলেক্ট করতে হবে, তারপরে প্রত্যেকটা সিলেকশনের জন্য ধর সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তুলেছিস সেটাকে সাজাবি, ধর ম্যাথস কেমিস্ট্রি বায়োলজি তুলেছিস সেটাকে সাজাবি। এইরকম করে প্রত্যেকটা সিলেকশনের পেছনে একটা করে অ্যারেঞ্জমেন্ট আসবে। তার মানে তোর প্রথম যেটা আসবে সেটা হচ্ছে যে সিলেক্ট আর আউট অফ সিলেক্ট আর এলিমেন্টস, এটা প্রথমে আসা উচিত। অ্যান্ড দেন অ্যান্ড তারপরে কি করতে হবে? অ্যারেঞ্জ আর এলিমেন্টস।
অ্যারেঞ্জ আর এলিমেন্ট। অ্যান্ড মানে কি? গুণ, মাল্টিপ্লিকেশন রুল। তাহলে এইটা কত হবে? আর এলিমেন্ট আমি সিলেক্ট করলাম আর ওকে গুণ করলাম। And this is nothing but n factorial by r factorial into n minus r factorial into r factorial. Cancel out. n factorial by n minus r factorial, এটাকেই আমরা বলি npr। সুতরাং এই কম্বিনেশন আর এই পারমুটেশনের পার্টটা জানা থাকা মানেই এই হচ্ছে npr। জানতে হবে না, নতুন করে আর জানতে হবে না, বাট ইউ নিড টু নো দ্য ডেফিনিশন। তাই জন্য এটা আমি জেনে রাখলাম। ক্লিয়ার? অলরাইট। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাকে একটা কনভেনশন লিখে রাখি, এটা হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল ইজ 1। 0 ফ্যাক্টোরিয়াল ইজ 1। আচ্ছা, এইবারে ধরো একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে না। ধরো 4 মাইনাস এক্স পি ইকুয়ালস টু 6 দেওয়া আছে। 4 মাইনাস এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু 6 দেওয়া, ঠিক আছে? বলছে ফাইন্ড এক্স, হ্যাঁ, এক্স এর মান নির্ণয় করো। এইবারে দেখো, এটা হচ্ছে যে আমি এটাকে লিখতে পারি 4 মাইনাস এক্স এর ফ্যাক্টোরিয়াল বাই 4 minus x minus 2 factorial, that is equals to again 4 minus x must be greater equals to 2। তাহলে x less than equals to 2। তাহলে x less than equals to কত পেলাম? 2। এগেন x টা কিন্তু less than 4 হতে হবে, তাই না? মানে এগেন x minus 4, সরি 4 minus x, 4 minus x greater than 0। তাহলে x 4, ঠিক আছে? অপশন ওয়াইজ চেক করতে পারো, অসুবিধা নেই, বাট এক্স ইকুয়ালস টু 1 হবেই হবে। এইবারে দেখো, আমি যদি নর্মালি এটাকে সলভ করি কি করতাম? তাহলে এখানে লিখতাম 4 মাইনাস এক্স, আমি আরেকটা পদ্ধতি দেখিয়েও দেবো, ইন্টু 5 মাইনাস এক্স টু 6 মাইনাস এক্স, এক এক করে কমতে থাকে, ডিভাইডেড বাই মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ ইকুয়ালস টু, কেন? বিকজ 5 ফ্যাক্টোরিয়াল ইজ 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। কেউ বলবে না স্যার 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, মানে এক এক কমিয়ে লেখা যায়। তাহলে এখন এখানে তুমি দেখছো 4 মাইনাস এক্স, তারপরে আসবে 4 মাইনাস এক্স মাইনাস 1, তারপরে আসবে 4 মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস 1, এইভাবে কমতে থাকবে, ইজ গেট ক্যান্সেলড। তাহলে পড়ে রইল কি? স্কোয়ার মাইনাস 9x প্লাস 20, দ্যাট ইজ ইকুয়ালস টু 6। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 14, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এক্স ইকুয়ালস টু 2 or 7। এইবারে দেখো এক্স ক্যানট বি 7, যেহেতু এক্সটা লেস দেন 4 বাই ডেফিনেশন। তাহলে এক্স যদি লেস দেন 4 হয়ে যায় শোনা, তাহলে আমার এক্সটা ক্যানট বি 4, হেন্স অর্থাৎ এক্স ইকুয়ালস টু 2। বোঝা গেল? অঙ্কটা বোঝার চেষ্টা করো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। ওকে, এটা হয়ে গেল একটা এক্সাম্পল। এইবারে যেটা আমরা করব সেটা হচ্ছে যে পারমুটেশনের পরে বিভিন্ন ধরনের
কম্বিনেশন, যেখানে টাই বা গ্যাপ মেথডের মানে বেসিক্যালি মেথড হিসেবে পড়াবো না, বাট কিভাবে ভাবতে হয় আমি শিখিয়ে দেব। তাহলে আমাদের নেক্সট এপিসোড সেটা হবে যে কিভাবে বোর্ডের কোয়েশ্চেন ট্যাকেল করবে। ঠিক আছে, সেটা নিয়ে আমরা বিশদ আলোচনা করি। চলো তাহলে এখন লেটস সলভ সাম অফ দ্য প্রবলেম। আচ্ছা, প্রথমে পারমুটেশন কম্বিনেশন রিলেটেড প্রবলেমে যাওয়ার আগে আমরা দেখে নিই যে কিছু এনসিআর রিলেটেড রেজাল্ট। ঠিক আছে, যেরকম কিছু রেজাল্ট তোমাদেরকে মনে রাখতে হবে, সেগুলো না থাকলে খুব মুশকিল। এটা হচ্ছে রেজাল্ট। প্রথমে হচ্ছে এনসি 0, এটা হয়ে যায় 1, এগুলো একটু মনে রাখলে সুবিধে হয়। এনসি 1 এটা হয়ে যায় n, আর এনসিএন এটা হয়ে যায় 1 ফার্স্ট। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড রেজাল্ট হচ্ছে এনসি 0 থেকে যদি এনসি 1, এনসি 2 অ্যান্ড সো অন আপ টু এনসিএন, তাহলে কিন্তু এটার ভ্যালু হয়ে যায় 2 টু দি পাওয়ার n। তাহলে এটার ভ্যালু কত হয়ে যায়? 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, থার্ড রেজাল্ট এনসিআর ডিভাইডেড বাই এনসিআর মাইনাস 1, এনসিআর ডিভাইডেড বাই এনসিআর মাইনাস 1, এই রেজাল্ট আমি প্রুফ করে দিচ্ছি। এটাকে বেসিক্যালি লিখতে পারো n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল আপন, এটা হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল বাই r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কত হয়ে যাবে? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। এটা ক্যান্সেল আউট। r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r প্লাস 1, তারপরে একটা কমে যাবে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, মানে যেভাবে আমি 5 ফ্যাক্টোরিয়ালকে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখি, ডিভাইডেড বাই এটা আসবে হচ্ছে r ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা ক্যান্সেল, এটাও ক্যান্সেল, তাহলে পড়ে রইল কি n মাইনাস r প্লাস 1 ডিভাইডেড বাই r। এই রেজাল্টটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, এটা খুব ইম্পর্ট্যান্ট রেজাল্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট বলতে পারো, এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1, এটা হয়ে যায় n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল প্লাস n ফ্যাক্টোরিয়াল বাই r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। এখান থেকে কি করবে তুমি? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কমন নিয়ে নাও, এদিক থেকে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল কমন নাও, তাহলে পড়ে থাকবে কি? উপরে থাকবে 1, এখান থেকে r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বের করে নিয়েছো, এগেন r ফ্যাক্টোরিয়ালকে আমি লিখতে পারি r ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে পড়ে থাকবে শুধু r প্লাস 1 বাই, এখানে এই দুটো পার্ট চলে গেছে, শুধু n মাইনাস r প্লাস 1 থেকে যাবে। এটাকে যদি অ্যাড করো কি হয়ে যাবে? n ফ্যাক্টোরিয়াল বাই r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 বাই r ইন্টু n মাইনাস r প্লাস 1 ইন্টু n মাইনাস r প্লাস 1 প্লাস r, ক্যান্সেল আউট। তাহলে n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল মানে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু r মানে r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। এটাকে আমি লিখতে পারি n প্লাস 1 c r। তাহলে এটার যে রেজাল্ট যেটা দাঁড়ালো সেটা হচ্ছে দিস ইজ ইকুয়ালস টু n প্লাস 1 c r। তার মানে আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই যে 47 c 7 প্লাস 47 c 6,
তার মানে এটা কত হবে, নিচের যেটা বড় আছে সেটা লেখো আর উপরটায় 1 বাড়িয়ে দাও, দ্যাটস ইট। নিচে যেটা বড় আছে সেটা লেখো আর উপরটা 1 বাড়িয়ে দাও, আর কিন্তু কিছু না। ঠিক আছে, আশা করি এই রেজাল্টগুলো মনে রাখবে এবং এগুলো কিন্তু ভবিষ্যতে কোনো প্রবলেম করার ক্ষেত্রে খুবই কাজে দেবে। ওকে, আচ্ছা ঠিক আছে। বলছে এবারে কিছু কোশ্চেন করা যাক, সেটা হচ্ছে ধরে নাও একটি সভায়, সরি কি দেওয়া আছে, তো শুরুতে লিখি বেটার হবে। বলা আছে যে একটি সভায়, দেখো কত সোজা করে অঙ্কটা করব, একটি সভায় 10 জন মহিলা ও 15 জন পুরুষ আছে। ঠিক আছে, স্থির করা হলো 5 জন মহিলা, 5 জন মহিলা আর 5 জন মহিলা ও 3 জন পুরুষকে নিয়ে, পুরুষকে পুরুষ লেখা হয়ে গেছে না, পুরুষকে নিয়ে একটি সমিতি গঠন হবে, সমিতি গঠন হবে। কতভাবে তা নির্ণয় করা যায়, কতভাবে সমিতি গঠন করা যায়। বেসিক্যালি এখানে কিছুই নয়, সেটা হচ্ছে যে একটা কনসেপ্টটা তোমরা ভালো করে দেখো। প্রথমে হচ্ছে আমাদেরকে 5 জন মহিলা নিতে হবে আর 3 জন পুরুষ নিতে হবে। ঠিক আছে, তাহলে 5 ফিমেল শুড বি সিলেক্টেড আর 3 মেল শুড বি সিলেক্টেড আউট অফ 10 ফিমেল অ্যান্ড 15 মেল। তাহলে আমার কাছে দুটো প্রসেস আছে, একটা কি, সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে 3 জন মহিলাকে আগে 3 জন পুরুষকে আগে সিলেক্ট করে নাও। সাপোজ সেটা তুমি আগে পরে যা খুশি করতে পারো। 3 জন পুরুষ কতভাবে সিলেক্ট করা যাবে, তুমি বলবে স্যার 15 থেকে 3 জনকে সিলেক্ট করা 15C3। 5 জন মহিলাকে কতভাবে সিলেক্ট করবে, বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ করবে, তাহলে আর ভুল হবে না, 10C5। এখন তোমাকে পুরুষকেও সিলেক্ট করতে হবে এবং মহিলাকেও সিলেক্ট করতে হবে, তাহলে যেখানে এবং সেখানে গুণ, তাহলে এখানে কি হয়ে যাবে 15C3 ইন্টু 10C5। তাহলে এর অ্যান্সার কত হবে 15 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 12 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। দেখো এইগুলো ক্যালকুলেট করা খুবই সোজা, 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ফ্যাক্টোরিয়াল divided by 6 into 12 factorial into 10 into 9 into 8 into 7 into 6 into 5 factorial divided by 5 factorial into 5 factorial। 12 ফ্যাক্টোরিয়াল 12 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। এই 5 ফ্যাক্টোরিয়ালটাকে আমি লিখে দিচ্ছি, 5 ফ্যাক্টোরিয়াল মানে কত বাবু, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, সেটা হচ্ছে 120। এখানটায় যদি আমরা ক্যান্সেলও করতে পারি, অসুবিধা নেই, সিম্পলিফাইও করতে পারো। এটা 10 12 4 2 4 3 3 3, ঠিক আছে, আর এই 6টা কেটে গেছে। তাহলে 15 ইন্টু 14, 14 5 70, 210 ইন্টু 13 মানে 210 ইন্টু 13 ইন্টু 7 2 14 3 42। ঠিক আছে, ওকে। তাহলে এটা কত হয়ে যাবে 210 ইন্টু 13 2 26, 6 হাতে 2, 13 4 52 2 54। এটাকে যদি গুণ করো 21 6 126, 6 হাতে 12, 21 4 84 12 96, 6 হাতে 9 114 0। 1,14,660 ওয়েতে তুমি সিলেক্ট করতে পারবে। যদি পরীক্ষাতে অপশান দেওয়া থাকে এই অবধি, তাহলে এই অবধি রাখবে, সিম্পলিফাই করে একটু অ্যান্সার দেওয়া থাকলে সিম্পলিফাই করবে, যেটা দরকার সেটা করবে, ইট ডাজ নট হ্যাভ এনি প্রবলেম। ঠিক আছে, এইবারে দেখো
একটা সিলেকশন আগে বলি জিনিসটা, অল পসিবল সিলেকশন। ধরো একটি বাক্সে n ভিন্ন বস্তু আছে, n ভিন্ন বস্তু আছে। আচ্ছা, এইবারে যদি n খানা ভিন্ন বস্তু থাকে, আমি যদি তোমাকে বলি তুমি কতভাবে এক বা একাধিক বস্তু সিলেক্ট করতে পারবে, কতভাবে এক বা একাধিক বস্তু সিলেক্ট করা যাবে, কতভাবে এক বা একাধিক বস্তু নির্বাচন করা যাবে, এটার একটা সিম্পল ফর্মুলা আছে, বাট আমি আগে কেসগুলো বলছি কি করে হচ্ছে। এক বা একাধিক মানে একটা তুলতে পারো, না হলে দুটো তুলতে পারো, না হলে n খানা অবধি এরকম করে তুলতে পারো, মানে 1 2 3 অর সো অন সো ফোর্থ n খানা। তাহলে যদি একটা সিলেক্ট করো, মানে সিলেক্ট 1 যদি লিখি, সিলেক্ট অনলি 1 অর সিলেক্ট 2 অর সিলেক্ট 3 অর এইভাবে চলতে চলতে ম্যাক্সিমাম সিলেকশনটা কত আসবে, সিলেক্ট n। চলো এইবারে দেখো সিলেক্ট 1 এটা হয়ে যায় NC1, কেন কি n খানা থেকে একখানা বস্তু তোলার নির্বাচন করার ওয়ে হচ্ছে NC1। তাহলে দুটোর ক্ষেত্রে NC2 বলেছিলাম। সিলেক্টিং আর অবজেক্ট আউট অফ n অবজেক্ট, ডিস্টিংক্ট হতে হবে। অর মানে প্লাস, মানে অথবা মানে প্লাস এবং মানে গুণ, তাহলে NC3 প্লাস সো অন আপ টু NCN। এখানটায় আমি তোমাদেরকে এক্ষুনি একটা রেজাল্টটা প্রুফ করেছিলাম যে NC0 যদি অ্যাড করো, NC0 হচ্ছে 1 বেসিক্যালি, তাহলে -1 যদি করো কোনো অসুবিধা নেই। এইটাকে আমি কি করেছি, এক্সট্রা অ্যাড করেছি, তেমনি 1টাকেও বাদ দিয়ে দিয়েছি, কেন এটা মানেই এক। এক্ষুনি এই রেজাল্টটা প্রুফ করেছিলাম যে এখান থেকে এই অবধি এটার ভ্যালু হয় 2 টু দি পাওয়ার n -1, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল 2 টু দি পাওয়ার n -1। এর মধ্যে কি লজিক আছে দেখো, ধরো n খানা বস্তু আছে, কি বলছি, ধরো n খানা বস্তু আছে, ঠিক আছে, যে কোনো ধরো সে O1 O2 O3 এর অবজেক্ট আছে ধরো n খানা, তুমি হয় এটাকে নিতে পারো, সিলেক্ট করতে পারো, অথবা রিজেক্ট করতে পারো, তাই না? তোমরা তো এই পাওয়ারটা আছে ধরে নাও। তাহলে তুমি প্রত্যেকটা বস্তুকে যদি তুমি দেখো, মানে O1 কেও দেখবে, অ্যান্ড O2 কে, অ্যান্ড O3 কে, অ্যান্ড O4 কে, অ্যান্ড ON কে, তাহলে একটা বস্তুকে নির্বাচন বা নির্বাচন করার সম্ভাবনা হচ্ছে, মানে পসিবিলিটি হচ্ছে 2। তেমনি এটার জন্য 2 পাবে, এটার জন্য দুভাবে এটাকে নার্চার করতে পারো, এটাকেও দুভাবে নার্চার করতে পারো। কিন্তু এইখানে একটা পসিবিলিটি চলে এসছে, কি পসিবিলিটি, সেটা হচ্ছে যে একটা এরকম কেস এসে গেছে যেখানে সব কটাকে রিজেক্ট করে দিয়েছো। এখানে একটা পসিবিলিটি চলে এসছে যেখানে সব কটাকে রিজেক্ট করেছো, বাট সেটা সম্ভব নয়। কেন, প্রথমেই বলা আছে এক বা একাধিক, তাই না? তাহলে এইটা যদি করো, একটাই পসিবিলিটি শুধু এক্সট্রা নিয়েছি, তাই -1, তাহলে এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার n -1, সেম অ্যাজ দ্য প্রিভিয়াস পেজ রেজাল্ট, সেম অ্যাজ দ্য প্রিভিয়াস পেজ রেজাল্ট, ঠিক আছে? এইবারে যদি তোমাকে আমি এখন বলি যে 0 1 2 সো অন আপ টু 9 দিয়ে কতগুলি 7 ডিজিটের প্যালিন্ড্রোম নাম্বার গঠন করা যাবে, তুমি কি বলবে? প্যালিন্ড্রোম নাম্বার মানে কি আগে দেখো, যে নাম্বারটা লাস্ট বা ফার্স্ট থেকে পড়লে একই থাকে, মানে ধরো 14941, এদিক থেকে পড়লেও যা, এদিক থেকে পড়লেও তা। তাহলে তুমি কি করবে, সিম্পল জিনিস, এটা হচ্ছে প্রথমে তুমি 7টা ঘর টেনে নিও, প্রথমে তুমি 7খানা ঘর টেনে নিও, তাহলে 1 2 3 4 5 6 7। এইবারে এটাতে তুমি ধরে নাও, আচ্ছা প্যালিন্ড্রোম নাম্বার দেওয়ার সম্ভাবনা কি,
7 ডিজিটের হতে হবে মানে ফার্স্ট ডিজিট ক্যান নেভার বি 0। কেন? কেন কি যদি 0 দিয়ে কোনো সংখ্যা স্টার্ট হয় তাহলে সেটা ডিজিট একটা কমে গেল, মানে 3 অঙ্কের সংখ্যা কোনোদিন 0 দিয়ে স্টার্ট হয় না, এটা 2 অঙ্কের হয়ে যাবে। তাহলে প্রথমটায় আমার বসানোর ওয়ে থাকবে 9টা ওয়ে। কেন? এখানে যে পসিবিলিটিগুলো আসবে সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। সেকেন্ডটাই তুমি বলবে যে কোনো সংখ্যা আসতে পারে, 10 ওয়েতে বানাতে পারো, কেন কি 0 থেকে 9 অবধি 10খানা ডিজিট আছে, 8টায়ও 10খানা, 4টায়ও 10খানা। বাট ধরো এখানে তুমি 5 রেখে দিলে তাহলে অটোমেটিক্যালি এখানে 5 চলে আসবে, মানে এটা কিন্তু বসানোর ওই এক। তেমনি এখানেও যা বসাবে এখানেও তাই বসবে, এখানেও যা বসবে এখানেও তাই বসবে। অর্থাৎ এইগুলোতে আর সিলেকশন করার জায়গা থাকবে না। কেন? বিকজ তুমি ধরো এখানে 5 রাখলে এখানে 6 রাখলে সেটা কিন্তু প্যালিন্ড্রোম হবে না, এখানে 5 মানে এখানেও 5 রাখতে হবে। সুতরাং এখানে যতভাবে তুমি বসাবে এখানে কিন্তু একবার নাম্বার সিলেক্ট হয়ে গেলে এখানে সেটাই বসবে, তার আর কোনো চেঞ্জেস নেই। তাহলে এটা কত হয়ে গেল? 9 × 10 কিউব মানে 9000। কত হয়ে গেল? 9000। ঠিক আছে, এইবারে ধরে নাও, এবারে দেখো একটা কোয়েশ্চেন নিই, তাহলে সেটা বেটার হবে। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে ধরো ধরো এটা নিয়ে নিচ্ছে যে একটা ইংলিশ অ্যালফাবেট নিয়ে নাও, ধরে নাও ইংলিশ। ঠিক আছে, ইংলিশ, ইলিশ পড়বি না কিন্তু, কেউ ইলিশ পড়বি না, ইংলিশ এটা। এই লাস্টে লিস থাকলে আমার মাথায় ইলিশ ঘোরাফেরা করে। ইংলিশ শব্দের অক্ষরগুলি নিয়ে কতগুলি শব্দ মিনিংফুল অর নট মিনিংফুল, মিনিংফুল অর নট মানে যে শব্দের কোনো মানে নেই, মিনিংফুল অর নট, কতগুলি শব্দ গঠন করা যাবে যদি এন এবং এস সর্বদা একসঙ্গে থাকে। তাহলে কি করবে তুমি? দেখো খুব ভালো জিনিস এটা। প্রথমেই যারা একসঙ্গে থাকতে চায় তাদেরকে আমি বেঁধে দিচ্ছি, প্রথমেই আমি যারা একসঙ্গে থাকতে চায় তাদেরকে বেঁধে দেব। তাহলে কি আসবে? এন আর এস কে আমি বেঁধে দিলাম, এটাকে একটা বললাম যে তুই বেঁধে যা, এবং এটাকে আমি একটাই অক্ষর হিসেবে ট্রিট করব, একটাই অক্ষর হিসেবে ট্রিট করব। তাহলে বাকি আর কি পড়ে থাকলো? তাহলে বাকি কি পড়ে থাকলো? এন আর এস চলে গেছে, তাহলে ই জি এল আই এইচ, এইটাকে আমি একটা অক্ষর হিসেবে ট্রিট করেছি। বাকিগুলো কি? 1 2 3 4 5, আর এখানে একটা আছে 6টা। তাহলে 6টা অক্ষরকে সাজানো যায় 6 ফ্যাক্টোরিয়াল হইতে। এইবারে দেখো এনআরএস একসঙ্গে থাকবে বলেছে, বাট এস এনও হতে পারে, এনএসও হতে পারে, মানে এই বক্সের ভিতরে এরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতে পারে কত ভাবে? 2 ভাবে। এস এন এর সঙ্গে ঝগড়া করতে পারে বা এন এস এর সঙ্গে ঝগড়া করতে পারে। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল 1440। কনসেপ্টটা ভালো করে আরেকবার শুনে নাও। কি করলাম? যাদেরকে একসঙ্গে রাখা হবে তাদেরকে আমি প্রথমে বেঁধে দিয়েছি এবং সেটাকে একটা অক্ষর হিসেবে ট্রিট করেছি। তারপরে বাকিগুলোকে নিয়ে আমি সব কটাকে নিয়ে পারমুটেশন করেছি, মানে অ্যারেঞ্জ করেছি। এবারে ভেতরে এরা 2 ভাবে ঘুরতে পারে, তাই 2 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাই করেছি। এইবারে যদি এখন যদি কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিই, অন্যভাবে যদি বলি যে যদি নেক্সট কোশ্চেন, যদি এল আর এস আর এইচ একসাথে না থাকে তাহলে কি করবে? এরা ধরে নাও ক্লাসে ঝগড়া করে, এল এস এইচ কে আমি বের করে দিলাম। ঠিক আছে, এল এস এইচ কে আমি বের করে দিলাম।
তাহলে কি পড়ে রইল? এল আর এস আর এইচ এটাকে বের করেছি, তাহলে কি পড়ে আছে? ই এন জি আই। আমি বলছি এদেরকে বাইরে বের করে দেওয়ার পরে এই চারখানা অ্যালফাবেটকে সাজানোর ওয়ে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। এইবারে এদের মধ্যে কটা গ্যাপ আছে দেখো, কটা গ্যাপ আছে? তুমি বলবে স্যার 5টা গ্যাপ। কেন? 1টা 2টো 3টে 4টে 5টা। এই 5টা গ্যাপ থেকে কটা অ্যালফাবেটকে বের করেছো? 3টে। তাহলে 3টে অ্যালফাবেটের জন্য 3টে জায়গা সিলেক্ট করো। ধরো তুমি এটা 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 সিলেক্ট করেছো, তাহলে 3টে জায়গায় 3টে অ্যালফাবেট 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ হতে পারে। কথাটা বোঝা গেল? এই 5খানা গ্যাপের থেকে 3টে অ্যালফাবেটের জন্য 3টে জায়গা আমি নিয়েছি, আর 3টে অ্যালফাবেট নিজেদের মধ্যে পারমোটেট করতে পারে এলএস এইচ এর অ্যারেঞ্জমেন্ট। এটা কত হয়ে যাবে? 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে অ্যান্সার কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5c3 মানে 10 ইন্টু 6 মানে 24 ইন্টু 60, সেটাও কিন্তু 1440। ম্যাজিকটা দেখলে? যখন একসঙ্গে থাকবে না তাদেরকে বের করব, যেগুলো বাকি আসে তাদের মধ্যে পারমোটেশন করিয়ে দেব, তার মধ্যে ক্রিয়েট যে গ্যাপ থাকবে সেই গ্যাপের মধ্যে আবার জিনিসটাকে প্লেস করে দেব, গল্প শেষ। পারমোটেশন কম্বিনেশন ইজ অল অ্যাবাউট লজিক, ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক মাচ। ঠিক আছে? এইবারে তোমাকে যদি বলা হয় একটি নবভুজের বা একটি দশভুজের কর্ণের সংখ্যা নির্ণয় করো, কি করবে? কিছুই নেই, এখানে দশভুজে কটা শীর্ষবিন্দু আছে? 10টা। যে কোনো দুটো শীর্ষবিন্দুকে তুমি যোগ করলে একটা স্ট্রেট লাইন পাবে। তাহলে 10টি বিন্দুতে কোনো 3টি সমরেখ নয়, কোনো 3টি সমরেখ নয়। কেন? 3টি যদি সমরেখ হতো তাহলে সেটা দশভুজ থাকতো না। তাহলে 10টি বিন্দু দিয়ে বেসিক্যালি 10টি বিন্দু দিয়ে গঠিত সরল রেখার সংখ্যা কত হবে বাবু? গঠিত সরল রেখার সংখ্যা হয়ে যাবে 10c2। এইবারে 10টার থেকে তুমি যতগুলো সরল রেখা পেলে তার মধ্যে তো 10টা সাইড বা বাহুও তো ইনক্লুডেড আছে, সেটাকে আমি বাদ দিয়ে দেবো। তাহলে বাকিগুলো কর্ণ থেকে গেল। মানে ফর এক্সাম্পল আমি ধরো পঞ্চভুজ নিচ্ছি, আমি বলছি 5টা থেকে তুমি টোটাল কটা সিলেক্ট করতে পারবে? তুমি বললে স্যার 5c2। বাট এই 5টার মধ্যে এই 5টাও তো বাহু ইনক্লুড হয়ে গেছে এর মধ্যে, সেগুলো কিন্তু কর্ণ নয়। কর্ণ হচ্ছে যেগুলো ভেতরের গুলোকে যোগ করতে হবে। তার মানে এই 5c2 থেকে 5 বাদ দেবো। দেখো 5টা কর্ণ পেয়েছে, 1 2 3 4 5, তাহলে এটাই হয়ে যাবে 10 - 5, তাহলে 5। তার মানে এটা হয়ে গেল 10c2 মানে হচ্ছে 45 - 10 দ্যাট ইজ 35। তার মানে যদি আমি এখানে নোট হিসেবে একটা জিনিস লিখে দিই তাহলে সেটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে, সেটা হচ্ছে নোট। কি নোট? n বহুভুজের কর্ণ সংখ্যা nc2 - n মানে n স্কোয়ার - 3n/2। এটাকে কিন্তু ফর্মুলা হিসেবে যদি মনে রাখো, এমসিকিউ পরীক্ষায় ভয়ঙ্করভাবে হেল্প করবে। ফর্মুলা হিসেবে যদি মনে রাখো, এমসিকিউ পরীক্ষায় কিন্তু ভয়ঙ্করভাবে তোমাদেরকে হেল্প করবে। ঠিক আছে? আচ্ছা, এইবারে এখন দু একটা ছোটখাটো জিনিস করা যাক। দেখো, হ্যাঁ আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট্যান্ট
শব্দের অক্ষরগুলি দিয়ে কতগুলি শব্দ গঠন করা যায়? অর্থবহ বা অর্থবহ নয়। তাহলে কি করবে? সিম্পলি দেখো, একটা সিম্পল জিনিস, এ সি সি ও ইউ এন টি এ এন টি, এইভাবে লিখবে। টোটাল কটা অ্যালফাবেট আছে বা লেটার আছে বা শব্দ মানে অক্ষর আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এটাতে হয়ে যাবে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এই দুটো একই ধরনের তাই 2 ফ্যাক্টোরিয়াল, এই দুটো একই ধরনের তাই 2 ফ্যাক্টোরিয়াল, এই দুটো একই ধরনের তাই 2 ফ্যাক্টোরিয়াল, টি টি একই ধরনের তাই 2 ফ্যাক্টোরিয়াল। তেমনি একইভাবে ধরো তোমাকে দেওয়া আছে ম্যাথমেটিক্স, তাহলে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কি করবে? ম্যাথমেটিক্সের ক্ষেত্রে তুমি করতে পারো যে এম এ টি এইচ ই এম এ টি আই সি এস, 11টা আছে, 11 ফ্যাক্টোরিয়াল করে দাও। দুটো এম আছে তাই 2 ফ্যাক্টোরিয়াল, দুটো এ আছে তাই 2 ফ্যাক্টোরিয়াল, দুটো টি আছে তাই 2 ফ্যাক্টোরিয়াল। এতগুলো শব্দ ম্যাথমেটিক্সের অ্যালফাবেটগুলো দিয়ে বানানো যাবে। তেমনি একইভাবে ইফ আই সে যে মিসিসিপি, ধরে নাও মিসিসিপি আছে, মিসিসিপি, এটাতে কিভাবে বানাবে? দেখো ভেরি সিম্পল, সেই একই প্রসেস ফলো করব। এম আই এস এস আই এস এস আই পি পি আই, এখানেও দেখো টোটাল 11টা আছে, তার মানে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এটার জন্য 4 ফ্যাক্টোরিয়াল, এটার জন্য 4 ফ্যাক্টোরিয়াল, এটার জন্য 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এতগুলো আমি শব্দ বানাতে পারবো, এতগুলো আমি শব্দ বানাতে পারবো। ঠিক আছে, এইবারে কিছু ছোট জিনিস একটু আসি, বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে, যে কোনো ম্যাথস বই থেকে প্র্যাকটিস করবে তাহলেই হবে। এটা হচ্ছে যে সার্কুলার পারমুটেশন বা বৃত্তাকার বিন্যাস। কি? সার্কুলার পারমুটেশন। সার্কুলার পারমুটেশনটা কি দেখো, বলছে যদি যদি এনটি ভিন্ন বস্তুকে যদি এনটি ভিন্ন বস্তুকে বৃত্তাকার আকারে সাজানো হয়, যেখানে দিক নির্দেশ থাকে, মানে ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে কতভাবে সাজানো যাবে? তাহলে তা n-1 ফ্যাক্টোরিয়াল ওয়েতে সাজানো যাবে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড, যদি দিকের কোনো সিগনিফিক্যান্স না থাকে, যেরকম নেকলেসের যে ছোট ছোট পুঁতি লাগানো হয়, ঠিক আছে, তাহলে তা n-1 ফ্যাক্টোরিয়াল বাই 2 ভাবে
সাজানো যাবে। ঠিক আছে, এখন আমাদেরকে দেখতে হবে যে একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। ঠিক আছে, কিন্তু আর একটা ছোট্ট পয়েন্ট, যদি কোনো স্থানের পজিশন স্থির হয়ে যায় তাহলে তা আর বৃত্তাকার পারমুটেশন থাকবে না। কি হয়ে যাবে? আগের মতো লিনিয়ার পারমুটেশন হয়ে যাবে। কয়েকটা এক্সাম্পল করি, বুঝতে পারবে। ধরাও ফার্স্টে 10টি ভিন্ন রঙের পুঁতি থেকে কতভাবে 5টি পুঁতি নিয়ে হার বানানো যাবে। হার, নেকলেস। চাকরি করে মাকে কিনে দিস, সবাই নেকলেস মাকে কিনে দিস। ঠিক আছে, তাহলে কতভাবে বানানো যাবে? তুমি বলবে স্যার নেকলেসের তো এদিক থেকে করো কি এদিক থেকে করো একই ব্যাপার, 5টা। তাহলে 10 থেকে 5টা আগে সিলেক্ট করে নি, তারপরে তুমি 5টাকে সাজাবে যেখানে ডিরেকশনটা ম্যাটার করে না। মানে 5 - 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2, তার মানে 10c5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 মানে 42 ইন্টু 12। ক্যালকুলেশনটা তাও চেক করে নিবে। এইবারে যদি বলা হয় যে 10 জন বন্ধুকে কতভাবে একটি বৃত্তাকার টেবিলে বসানো যাবে, কি করবে? কিচ্ছু না, জাস্ট আমি করব 10 জনকে বসাতে হবে, ডিরেকশন এখানে ম্যাটার করবে। ঠিক আছে, এইবারে যদি এইটাকে আরেকটু চালাকি করে আমি বলে দিই যে 5 জন ভারতীয় এবং 5 জন আমেরিকানকে কতভাবে বৃত্তাকার টেবিলে বসানো যাবে যাতে কোনো দুজন একদেশীয় মানে কোনো দুজন হয় ভারতীয় না হলে আমেরিকান, একদেশীয় মানুষ পরপর না থাকে, না বসে। এর মানে কি করবি? ভেরি সিম্পল, দেখ প্রথমে আমি সার্কেল নিয়ে নিচ্ছি, 5 জন ইন্ডিয়ানকে বসিয়ে দে। তুই বলবি স্যার 5 জন আমেরিকানকে বসাবো, যাকে খুশি আগে বসিয়ে দে, হয় আমেরিকান না হলে ইন্ডিয়ান। ঠিক আছে, ধর I1, ধর I2, ধর I3, ধর I4। আমি প্রথমে ইন্ডিয়ানকে বসাচ্ছি, I5। এই 5 জনকে বসানোর ওয়ে কত? 5 - 1 ফ্যাক্টোরিয়াল। এইবারে এদের মাঝে কটা গ্যাপ ক্রিয়েট হয়েছে? এদের মাঝে দেখ 5টা গ্যাপ আছে, 1 2 3 4 আর 5। ঠিক আছে, এই যে 5টা, এবার এই 5টা কিন্তু ফিক্স হয়ে গেছে, আর কিন্তু এটার উপরে সার্কুলার কাজ করবে না। কেন? অলরেডি ইন্ডিয়ানের পজিশন ফিক্স হয়ে গেছে। তাহলে এখানে আমি লিনিয়ার পারমুটেশন লাগাবো, তাহলে এটা হয়ে যাবে সিম্পলি 5 ফ্যাক্টোরিয়াল। তার মানে এটা হবে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল মানে 24 ইন্টু 120, 24 2 48 8 হাতে 4, 24 4 28। বোঝা গেল?
এই যে 5টা পজিশন হয়েছে এইটা আমেরিকানদের জন্য আছে, এই 5টা কিন্তু ফিক্স পজিশন, মানে লিনিয়ার পারমুটেশন ফলো হবে, নট লাইক n-1। তাহলে এই চলে গেল সার্কুলার পারমুটেশন। ঠিক আছে, এইবারে আর একটা ছোট কনসেপ্ট করাই, এটা হচ্ছে এতক্ষণ সাজানো গোছানো হলো, এবারে হচ্ছে অসাজানো, মানে ডিরেঞ্জমেন্ট। ডিরেঞ্জমেন্ট nটি ভিন্ন বস্তুর যদি nটি ভিন্ন জায়গা থাকে যেখানে প্রত্যেকটি বস্তু কোনো একটি নির্দিষ্ট জায়গায় যেতে পারে, নির্দিষ্ট জায়গায় যেতে পারে, তাহলে কোনো বস্তুই তার সঠিক অবস্থানে যেতে পারবে না। কতভাবে? n ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 minus 1 by 1 factorial plus 1 by 2 factorial minus 1 by 3 factorial plus so on up to minus 1 whole to the power n into 1 by n factorial ভাবে। এতভাবে যে যার নিজের জায়গায় যেতে পারবে না, এটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট। কোয়েশ্চেনটা করালে আরো ঝকঝকে হয়ে যাবে। ঠিক আছে, কোয়েশ্চেনটা করালে আরো ঝকঝকে হয়ে যাবে। কি করব? কোয়েশ্চেনটা দেখো, যদি আমি তোমাকে এখন বলি ধরে নাও nটি চিঠির জন্য nখানা ঠিকানা লেখা খাম রয়েছে, ঠিকানা লেখা খাম আছে। ঠিক আছে, আমি যদি এখন বলি কতভাবে 5টি বা কতভাবে nখানা চিঠি সঠিক ঠিকানা লেখা খামে ভরা হয়নি, কতভাবে, ফার্স্ট কোশ্চেন, কতভাবে nটি চিঠি তাদের সঠিক ঠিকানা লেখা খামে থাকবে না। মানে অ্যান্সারটা কত হবে? যেটা ফর্মুলা লিখেছি, n ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 minus 1 by 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 by 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 by 3 ফ্যাক্টোরিয়াল প্লাস so on up to minus 1 whole to the power n 1 by n ফ্যাক্টোরিয়াল। এটা এখানে লিখেছি। সেকেন্ড কোশ্চেন যদি বলি, শুধুমাত্র 5টি চিঠি ভুল ঠিকানায় গেছে, শুধুমাত্র 5টি চিঠি ভুল ঠিকানায় গেছে, তাহলে আমি কি করব? প্রথমে দেখে নেব কোন চিঠিগুলো ঠিক ঠিকানায় গেছে। 5টা চিঠি nটার মধ্যে ভুল ঠিকানায় গেছে, তাহলে ঠিক ঠিকানা বিশিষ্ট চিঠি হচ্ছে n-5। সেটা কতভাবে সিলেক্ট করতে পারি? n চিঠি থেকে n-5 খানা চিঠিকে আগে আমি তুলে নিলাম যারা সঠিক ঠিকানায় গেছে। সঠিক ঠিকানায় ডালার ওয়ে হচ্ছে এক, কেন কি যেটা তার করেসপন্ডিং এনভেলপ বা খামে যাওয়াই উচিত, তাই না? তো সঠিক ঠিকানায় চিঠিগুলো দেওয়ার সম্ভাবনা বা রাখার যে মানে ওয়ে, সেটা কিন্তু একটাই হবে, সেটা চেঞ্জ করতে পারবি না। ভুল কটায় গেছে? 5টায়, তাহলে 5টায় যদি ভুল যায় তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5টায় কটায় ভুল গেছে? 5টা। n খানায় থাকলে n ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 minus 1 by 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 by 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 by 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 by 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 by 5 ফ্যাক্টোরিয়াল। আর যাব না, কেন? এখানে n থাকলে n অবধি আসবো, এখানে 5টা যদি ভুল যায় 5 ইন্টু দিস অবধি আসবো, তাহলে এটা কত হয়ে যাবে? nc5 ইন্টু nc n-5 মানে nc5, দেখতে সুন্দর লাগবে তাই লিখেছি। এটা কেটে গেছে, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু এলসিএম তো 5 ফ্যাক্টোরিয়াল, এটা হয়ে যাবে 60, এটা হয়ে যাবে 20,
4 24 5 মাইনাস 1, তাহলে এটা কেটে গেল, তাহলে এটা হয়ে যাবে 65 মাইনাস 21 মানে 44 ইন্টু এনসি 5 হয়েছে। তাহলে তোকে যদি বলি যে শুধুমাত্র একটি চিঠি ভুল খামে গেছে, থার্ড কোয়েশ্চেন, যদি শুধুমাত্র একটি চিঠি ভুল ঠিকানায় গেছে, তাহলে কি হবে? একটা চিঠি যদি ভুল ঠিকানায় যায় তাহলে তার যাওয়ার যে ওয়ে সেটা কত হয়ে যাবে? 1 সেকেন্ড ভিডিওটা পজ করে ভাব। একটা চিঠি যদি ভুল যায় মানে সে একটা অন্য কারোর খামে গেছে, তাহলে অন্য চিঠিটাকেও ভুল যেতে হবে। একটা চিঠি ভুল যাওয়া সম্ভব নয়, কমসে কম তো দুটো যেতেই হবে, তার মানে এটার পসিবিলিটি হয়ে যাবে 0। আর যদি ফর্মুলাও লাগাস তাহলে ধর কতগুলো চিঠি ঠিক জায়গায় গেছে, এনসি n-1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 - 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, এটা কেটে কিন্তু 0ই হয়ে যাবে। আর নিজের বাস্তব বুদ্ধি থাকলে বিনা ক্যালকুলেশনে তোরা কিন্তু এটা করতে পারবি। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এই চলে গেল এন্টায়ারলি পারমুটেশন কম্বিনেশনের কনসেপ্ট। এইবারে যদি আমি তোকে বলি যে 210 সংখ্যাটির কতগুলো উৎপাদক আছে? তুই কি করবি? সিম্পলি একটা ফর্মুলা লিখছি। 210কে প্রথমে মৌলিক সংখ্যার উৎপাদকে ভেঙে দে। কে তাহলে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 1 ইন্টু 7 টু দি পাওয়ার 1। তাহলে উৎপাদকের সংখ্যা কত হয়ে যাবে? সংখ্যা হয়ে যাবে, এই 1টার সঙ্গে 1 অ্যাড করবি, এই 1 এর সঙ্গে 1 অ্যাড করবি, এই 1 এর সঙ্গে 1 অ্যাড করবি, এই 1 এর সঙ্গে 1 অ্যাড করবি, তাহলে কত হবে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, দ্যাট ইজ 16। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, দ্যাট ইজ 16। ঠিক আছে, আচ্ছা, তাহলে উৎপাদকের সংখ্যা কত দাঁড়ালো? 16। তার মানে এখানেও একটা ফর্মুলা বেস্ট করিয়ে দিই। ফর্মুলা হচ্ছে, যদি কোনো নাম্বার n কে ধর p1 টু দি পাওয়ার r1, p2 টু দি পাওয়ার r2 এবং pk টু দি পাওয়ার rk হয়, এখানে p1 p2 সবগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক হতে হবে, যৌগিক হলে হবে না, কিন্তু বারবার বলছি মৌলিক সংখ্যা। তাহলে উৎপাদকের সংখ্যা হয়ে যাবে r1 plus 1 into r2 plus 1 into r3 plus 1 into so on up to rk plus 1। এটা কিন্তু ফর্মুলা হিসাবে মাথায় রাখবি, সবকটা পাওয়ারের সঙ্গে 1 গুণ যোগ করে সবকটাকে গুণ করতে হবে। ঠিক আছে, ধরাও একটি বন্ধুর 7 জন বন্ধু আছে। কতভাবে এক বা একাধিক বন্ধুকে সে আমন্ত্রণ করতে পারে? একজনের, একটি বন্ধুর 7টি বন্ধু কি? একজন ব্যক্তির কি করিম্বু? কিছু করিম্বু না বাবুরে। সে 7 জন বন্ধু, ধর ফ্রেন্ড 1, ফ্রেন্ড 2, ফ্রেন্ড 3, ফ্রেন্ড 4, ফ্রেন্ড 5, ফ্রেন্ড 6, ফ্রেন্ড 7, সে একে ইনভাইট করতে পারে, নাও ইনভাইট করতে পারে, মানে একে হ্যান্ডেল করার ওয়ে 2।
একেও হ্যান্ডেল করার ওয়ে 2, আমি একে ডাকতে পারি নাও ডাকতে পারি, এমনি একেও 2, একেও 2, একেও 2, একেও 2, একেও 2 ভাবে আমরা হ্যান্ডেল করতে পারি। বাট দেখা গেল যে যখনই হয় নিমন্ত্রণ করছি অথবা করছি না, মানে সবগুলোকে যদি গুণ করিস, একটা পসিবিলিটি এরকম এসে গেছে যখন কাউকেই ডাকিস নি, সেটা পসিবল নয়, তাই সেটাকে বাদ দিয়ে দিলাম। তার মানে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1 দ্যাট ইজ 127। এইবারে যদি তোকে বলা হয় যে অন্যভাবে করুন, মেথড 2, এটা হচ্ছে মেথড 1। ধর সে একজন বন্ধুকে ডাকবে, তাহলে কিভাবে ডাকবে? 7C1। দুজন বন্ধুকে যদি ডাকে 7C2, তিনজন বন্ধুকে যদি ডাকে 7C3, চারজন বন্ধুকে যদি ডাকে 7C4, পাঁচজন বন্ধুকে ডাকে 7C5, ছজন বন্ধুকে ডাকলে 7C6, সাতজন বন্ধুকে ডাকলে 7C7। হয় একজনকে ডাকতে পারে, অর দুজনকে ডাকতে পারে, অর তিনজন, অর চারজন, অর পাঁচজন, অর ছজন, অর সাতজন, মানে সবগুলোকে অ্যাড করেছি। 7C1 মানে হচ্ছে 7, 7C2 মানে হচ্ছে 21, 7C3 মানে হচ্ছে 35, 7C4 মানে হচ্ছে 35, 7C5 মানে 21, 7C6 7, এটা 1। তাহলে কত হয়ে গেল? 35 35 70, 21 21 42 112, আর এখানে হচ্ছে 14 126 127। যেদিক দিয়ে যাস না কেন একই জায়গায় আসবি। অঙ্কের তো আর দু ধরনের ওয়েতে করলি বলে দুটো ভুল হয়ে যাবে, সেটা তো হবে না। ঠিক আছে, এইবারে আর একটা অল পসিবল সিলেকশনের একটা করছি, দেখো 14টি বস্তুর মধ্যে 10টি অভিন্ন, 10টি অভিন্ন ও 4টি ভিন্ন, 4টি ভিন্ন। আচ্ছা, 10টি বস্তু কতভাবে নির্ণয় করা যাবে? 10টি বস্তু কতভাবে নির্বাচন করা যাবে? দেখ, এটা একটু অন্যরকম করতে হবে কেস ধরে। যেহেতু অভিন্ন মানে আইডেন্টিক্যাল অবজেক্ট আছে, তাই জন্য আমি কি করছি দেখ, এটা হচ্ছে যে প্রথমেই ধরে নিচ্ছি কেস 1, একটি ভিন্ন। একটি ভিন্ন মানে 4খানা ভিন্ন থেকে একখানাকে তোলার ওয়ে হচ্ছে 4C1, আর 10খানা থেকে বাকি 3খানাকে নেওয়ার ওয়ে হচ্ছে 1। কেন? বিকজ 10টা একই দেখতে বস্তু, সেখান থেকে 3টে তোলার ওয়েও এক হবে। যে কোনো 3টেই তোল, সেটা একইভাবেই তুলতে পারবি, কেন কি সবকটা আইডেন্টিক্যাল, দেখতে একই। দুটি যদি ভিন্ন হয়ে যায়, কোন দুটো ভিন্ন বস্তু নিবি? দুটি ভিন্ন, তাহলে 4C2 ইন্টু 1। বাকি 8টা অভিন্ন থেকে, মানে 8টার বস্তু, সরি, বাকি দুটো ভিন্ন মানে অভিন্ন বস্তু, যেটা এই 10টা থেকে তুলবি। তারপরে করবি কি 3টি ভিন্ন, এটা হয়ে যাবে 3টি ভিন্ন, 4টি ভিন্ন। কোনোটি মানে সবকটি অভিন্ন, সবই অভিন্ন, এটাও হতে পারে, এটা একভাবে করতে পারিস। তাহলে এটার ওয়ে কত হয়ে গেল? 4 6 4 1 1। তাহলে টোটাল কত হয়ে গেল? হয় এটা করবি, নাহলে এটা করবি, নাহলে এটা করবি, নাহলে এটা করবি, নাহলে এটা। তাহলে কত হয়ে গেল? 16 ওয়েতে। তাহলে 16 ভাবে নির্বাচন করা যাবে। যখন সদৃশ্য থাকবে এইভাবে কেস বানিয়ে বানিয়ে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, ওকে। যদি তোমাকে দেওয়া হয় যে একটি সমতলে 15টি বিন্দু আছে, যাদের মধ্যে 4টি সমরেখ, বাকি কোনো 3টি সমরেখ নয়, বাকি
কোনো তিনটি বিন্দু সমরেখ নয়। প্রশ্ন 1, কতগুলি ভিন্ন সরল রেখা গঠন করা যাবে? কতগুলি ভিন্ন সরল রেখা গঠন করা যাবে? কি করবি? কিছুই নয়, 15 থেকে দুটো করে বিন্দু যদি নিস একটা করে সরল রেখা হবে, বাট তার মধ্যে 4টে সমরেখ আছে, মানে 4C2 মানে এই যে 6টা সরল রেখা যে বানাতে পারছে সেটা পসিবল হবে না। কেন? বিকজ 4টে সমরেখ আছে, তাই এটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে কতগুলি ত্রিভুজ গঠন করা যাবে? দেখ বাবু, 15 থেকে 3টে করে নিলেই একটা ত্রিভুজ, বাট 4টের থেকে যে 3টে করে নিলে ত্রিভুজ হবে সেটা হবে না, একটা করে সরল রেখা পেয়ে যাবে। তাহলে 15C3 মাইনাস 4C3, চকচকে ব্যাপার হবে, চকচকে ব্যাপার। তাহলে এইভাবে অঙ্কগুলো তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এখন আর একটা ছোট্ট অঙ্ক করিয়ে দিই। সেটা হচ্ছে যে ঠিক আছে, দেখে নাও একটা কোয়েশ্চেন, এটা একটু প্রমাণ করো। পরপর 8টি স্বাভাবিক সংখ্যার গুণফল r ফ্যাক্টোরিয়াল দিয়ে বিভাজ্য। কি করবে? পরপর 8টি নিয়ে নে, ধরে নেছে n+1, n+2, n+3 so on up to n+r ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল। আমার এটা একটা ইন্টিজার হওয়া উচিত, পূর্ণ সংখ্যা হওয়া উচিত, তাহলেই তো বিভাজ্য। কি করছি? 1 × 2 × 3 × so on up to n × n+1 × n+2 × so on up to n+r উপর নিচে গুণ করে দিচ্ছি, ডিভাইডেড বাই 1 × 2 × 3 × so on up to n × r ফ্যাক্টোরিয়াল। উপরেরটা মানে কি? n+r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল × r ফ্যাক্টোরিয়াল, মানে n+r c r। এটা একটা পূর্ণ সংখ্যা। কেন? বিকজ এটা বেসিক্যালি সিলেক্টিং r অবজেক্ট আউট অফ n+r ডিফারেন্ট অবজেক্ট, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা। ইন্টারেস্টিং। তাহলে পারমুটেশন কম্বিনেশনে আমরা কি পেয়ে গেছি? সেটা হচ্ছে আমরা প্রথমে পেয়েছি পারমুটেশন ডিফারেন্ট অবজেক্টের, তারপরে অ্যালাইক অবজেক্টের পেয়েছি, তারপরে পেয়েছি কম্বিনেশন, অল পসিবল সিলেকশন, অল পসিবল সিলেকশন, আর দেন পেয়েছি সার্কুলার, করেছিলাম সার্কুলার পারমুটেশন, আর লাস্ট করেছি হচ্ছে তোর ডিরেঞ্জমেন্ট, মানে যেগুলোকে সাজিয়েছি সেগুলোকে আবার ভেঙে দিয়েছি। এইগুলো মোটামুটি করলে ঝকঝকে রেজাল্ট করা যাবে। বোর্ডে যা মডেল পেপার টেপার এসছে আমি যা দেখেছি তাতে মোটামুটি ঠিকই আছে, কোনো সমস্যা নেই। হোমওয়ার্ক হচ্ছে তোদেরকে দিচ্ছি হচ্ছে যে কোনো বই থেকে প্র্যাকটিস ফ্রম এনি বুক, প্র্যাকটিস ফ্রম এনি বুক। প্রতিটা স্টেপকে 30টা কোয়েশ্চেন সলভ করিস, এটা থাকলো তোদের হোমওয়ার্ক হিসেবে। ভালো করে পড়তে থাক, যে কোনো বই থেকে বুঝে বুঝে করবি, স্টেপ বাই স্টেপ, দারুণ হবে, ফাটিয়ে দিবি তোরা সবাই বোর্ডের পরীক্ষায়, চিন্তা নেই। আর একটা লাস্ট চ্যাপ্টার নিয়ে হাজির হবো, লিমিট অ্যান্ড ডেরিভেটিভস। ততক্ষণ অবধি শুভেচ্ছা থাকলো, মন দিয়ে পড়ে যা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলিস না কিন্তু। টাটা।